আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা লার্ন মেশিনের পক্ষ থেকে আরেকটি ফিজিক্স ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ বল নিয়ে আলোচনা করব। আমি এই চ্যাপ্টারে কিছু স্পেসিফিক টপিক নিয়ে আগে আলোচনা করব, যেই সব টপিক থেকেই তোমাদের বোর্ডে যেই সিকিউগুলো করা হয়। আমরা আজকের এই চ্যাপ্টারে আমরা বলের এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, চলো শুরু করা যাক। আমি মাসুম হাসান আছি তোমাদের সাথে। তাহলে যেহেতু আজকে আমরা বল নিয়ে আলোচনা করব, সবার আগে আমার যেটা বুঝতে হবে যে বল কি। ওকে, ধরো এটি আমার একটি বস্তু। এখন এই বস্তুটা মনে করলাম এ থেকে বি এই সারফেসটার উপরে অবস্থান করতেছে। বস্তুটার ভর বস্তুটার ভর মনে করলাম হলো এম। তাহলে এই বস্তুটার উপরে যদি আমি একটা ফোর্স বা একটা শক্তি প্রদান করি, যেই শক্তির ফলে বস্তুটা এই অবস্থান থেকে গতি লাভ করে বি অবস্থানে পৌঁছালো। কি হলো? বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছালো। তাহলে এখন খেয়াল করো, এই যে এম ভরের যে বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থা যাচ্ছে কিসের জন্য? কারণ আমি এখান থেকে একটা ফোর্স অথবা একটা বাহ্যিক একটা কি করছি, শক্তি বা বাহ্যিক একটা বল আমি প্রয়োগ করছি। তো এই যে আমি যেই বাহ্যিক যেই বস্তুটা বা বাহ্যিক যেই শক্তিটা প্রদানের ফলে বস্তুটা আগের অবস্থান থেকে অবস্থানটা পরিবর্তন করে সে নতুন এবং অবস্থানে পৌঁছালো, সেটা কি ধরে নিয়েছি আমরা? বি। এই যে যেই বাহ্যিক যে আমার শক্তিটা, যেই বাহ্যিক যেই প্রেসারটা, এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো বল। আমার কথা বোঝা গেছে? তাহলে আমি আরেকবার বলি, যেই বাহ্যিক শক্তি বা যেই বাহ্যিক যেই কারণটার কারণে যে বস্তুটা এই অবস্থান থেকে বি অবস্থানে তার অবস্থানের পরিবর্তন ঘটছে, সে এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বল। ওকে, আচ্ছা, এই বলের আমার একটা সূত্র আছে। বলের সূত্র আমরা কি জানি? যে এফ ইকুয়াল টু এম এ। এটা আমাদের অনেক পরিচিত একটি সূত্র, আমরা অনেক আগে থেকেই পড়ে আসছি যে বল ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু এম এ। এখানে এফ দিয়ে কি বোঝানো হচ্ছে? এফ দিয়ে বোঝানো হচ্ছে বল, অথবা একে যেটা বলা হয় সেটা বলা হয় কি? ফোর্স। ওকে, এম দিয়ে কি বোঝানো হয়? এম দিয়ে বোঝানো হয় হলো ভর। ভরের ইংলিশ কি? মাস। ওকে, এই মাস কথাটা থেকে কিন্তু এম কথাটা আসছে। ওকে, আর এতে কি বোঝানো হচ্ছে? এতে বোঝানো হচ্ছে ত্বরণ। ওকে, যেটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন, যার কারণে কি এই কথাটা কিন্তু আসতেছে। তাহলে বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ। আমরা যেহেতু আমাদের সামনেই এসএসসি পরীক্ষা, আমাদের হাতের কিন্তু সময় বেশি নেই, সেজন্য আমরা সূত্রটাই শুধু জানবো যে এফ ইকুয়াল টু এম এ। না হলে আমি এই সূত্রের প্রতিপাদনটা কিন্তু দেখিয়ে দিতাম। আমাদের আবার আরেকটা জিনিস, যে এই সূত্রের যে প্রতিপাদন, এইগুলা কিন্তু আমরা বিগত বোর্ডের কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, বিগত বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবো কি যে সূত্রের প্রতিপাদন কিন্তু পরীক্ষায় আসে না, ওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সেই জন্য আমাদের শুধু সূত্রটা মনে রাখলেই হবে, এফ ইকুয়াল টু এম এ। বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ, যেখানে এফটা হচ্ছে বল, এমটা হচ্ছে ভর, এবং এইটা হচ্ছে কি? ত্বরণ। তো আমরা বল কি তার মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আমরা বলের যে প্রকারভেদ বা কি বল আছে সেইগুলোতে একটু খেয়াল করব। ওকে, তাহলে এখন খেয়াল করি সাম্য বল এবং অসাম্য বল, তাই না? সাম্য বল কি এবং অসাম্য বল কি? আচ্ছা, তাহলে সেটা যদি দেখি, তোমরা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন এখন আমরা যেটা দেখব, ওকে, এখন খেয়াল করো, আমি আরেকটা ফিগার রাখি। মনে করো এই একটা বস্তু, এই আরেকটা বস্তু, এই বস্তুর নাম দিলাম বস্তু এ, আর এইটার নাম দিলাম হলো বি। ওকে, আচ্ছা, এখন আমরা ওই যে দড়ি টানাটানির যে খেলাটা দেখা যায় না, তো আমরা সেরকম ভাবে এটা খেয়াল করি। মনে করলাম এখান থেকে এই বস্তুটা একজন টানতেছে এবং এখান থেকে এই বস্তুটা আরেকজন টানতেছে। ওকে, এখন এই বস্তুটা যে টানতেছে সে মনে করলাম বল এখানে প্রয়োগ করলো 15 নিউটন। কত নিউটন? 15 নিউটন। এখানে যে টানতেছে বলটা বা যেই বস্তুটা যে টানতেছে সে মনে করলাম এখানে বল প্রয়োগ করতেছে 10 নিউটন। এখানে নিউটনটা কি? এই নিউটনটা হলো বলের একক। নিউটনটা কি বোঝাচ্ছে? বলের একক। বলের একককে নিউটন দ্বারা আমরা প্রকাশ করি। কি দ্বারা? নিউটন দ্বারা। এটা মনে রাখতে হবে।
ওকে, বলের একক নিউটন। আচ্ছা, তো কি মনে করলাম, এই বস্তুটাকে একজন টানতেছে 15 নিউটন বল দ্বারা, বি বস্তুটাকে একজন টানতেছে 10 নিউটন বল দ্বারা। এখন এখানে খেয়াল করো, এখানে বি বস্তুর তুলনায় এ বস্তুর যে টানতেছে তার বলটা কি বেশি না? তাহলে আমরা নর্মালি এখানে দেখার পরে আমরা কি বুঝতে পারি যে এ বস্তুটা টান মেরে সে তার দিকে নিয়ে আসতে পারবে, কারণ সে যেই বলটা প্রয়োগ করতেছে সেই বলের পরিমাণটা বি বস্তুর তুলনায় বেশি। কিন্তু বি বস্তু যেহেতু কম বল দিতেছে, সে কিন্তু টেনে নিজের দিকে বস্তুটি আনতে পারবে না। তাহলে এখন খেয়াল করো, এখানে একরকম, এখানে একরকম, বলের কি এখানে ডিফারেন্স দেখতে পারতেছি না? তাহলে যেখানেই আমরা এরকম দুই দিকে বস্তুর বল প্রয়োগে দেখবো বলের একটা ডিফারেন্স দেখা যাচ্ছে, বলটা দুই জায়গায় সমান না, তখন সেইটাকে আমরা কি বলবো? তখন সেইটাকে আমরা বলবো অসাম্য বল। তাহলে এখানে কোন ধরনের বলের কাহিনী চলতেছে? এখানে যেটা ঘটতেছে সেটা হলো কি ঘটতেছে? অসাম্য বল। কি বল? অসাম্য বল। এখন কথা হলো অসাম্য বল কেন আগে পড়তেছি, সাম্য বল কেন পড়তেছি? কারণ অসাম্য বলটা বোঝা গেলেই আমরা সাম্য বলটা কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাব। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারতেছি যে সাম্য বলটা কি। এখন যদি আমি আরেকটা ফিগার ড্র করি, এখন যদি আমি আরেকটা কাহিনী করি যে বস্তু এ, আবারও কি নিলাম? বস্তু বি। এটা ধরে নিলাম বস্তু এ, এটা ধরে নিলাম বস্তু বি। এখন এই বস্তুটা এই দিক দিয়ে একজন টানতেছে, এই বস্তুটাও কি এই দিক দিয়ে একজন টানতেছে। এই বস্তুটা যে টানতেছে সে মনে করলাম 20 নিউটন বল প্রয়োগ করছে। আবার বি বস্তুটা যে টানতেছে সেও কি 20 নিউটন বল প্রয়োগ করতেছে। তাহলে এখন খেয়াল করো, এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তু যারা টানতেছে তারা কি দুইজনই কি সেম বল দিয়ে টানতেছে না? কারো কি বলের কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে? এ বস্তু যে টানতেছে তার ক্ষেত্রেও আমরা কি দেখতেছি যে 20 নিউটন, আবার বি বস্তু যে টানতেছে তার ক্ষেত্রেও কি দেখতেছি 20 নিউটন। তাহলে এই দুইটা বস্তু সেম বল দিয়ে টানার কারণে এই যে মাঝখানের যেই লব্ধি যেই ব্যাপারটা, বা মাঝখানে যেই ওদের যেই গড় বলটা থাকবে সেটা হয়ে যাবে কি 0। সেটা কি হয়ে যাবে? 0 নিউটন। ওকে, সেটা হয়ে যাবে 0 নিউটন। এখন কেন 0 নিউটন হচ্ছে? কারণ তুমি ওই দিক দিয়ে সেম বলে টানতেছো, আরেকজন ওই দিক দিয়ে সেম বলে টানতেছে। তাহলে কি কেউ কারো দিকে কি বস্তুটা টানতে পারবে? টানতে পারবে না। সেই ক্ষেত্রে আমার বলটা মাঝখানে কি দাঁড়াবে? 0 নিউটন। এই যে মাঝখানের যেই বলটা বলতেছি সেই বলটাকে বলা হয় লব্ধি বল। সেই বলটাকে কি বলা হয়? লব্ধি বল। তার মানে এখানে লব্ধি বল আলটিমেটলি কি হইতেছে? 0। লব্ধি বল 0 হওয়ার কারণে এই বস্তুটা কেউই টেনে নিজের দিকে নিতে পারবে না। ও টানতে থাকবে, এও টানতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না। বস্তুটা যেখানে আছে সেখানেই থাকবে। তো এই ক্ষেত্রে এখন কি দেখতেছি যে যদি আমার লব্ধি বল 0 হয় এবং আমরা যেই বল প্রয়োগ করতেছি সেটা যদি দুই ক্ষেত্রেই সমান হয়, তখন তাকে আমরা যেটা বলবো সেটা বলবো কি? সাম্য বল। কি বলবো? সাম্য বল। তার মানে এখানে যেই ঘটনাটা ঘটতেছে সেই ঘটনাকে আমরা বলতে পারি সাম্য বল। কি বলতে পারি? সাম্য বল। আশা করি অসাম্য বল এবং সাম্য বলের ডিফারেন্সটা তোমরা বুঝতে পেরেছো। এই হলো সাম্য বল অসাম্য বলের ডিফারেন্স। এরপর আমরা যেটা শিখবো সেটা হলো বলের ঘাত। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা খেয়াল করব বলের ঘাত। বলের ঘাত জিনিসটা কি? ওকে, আচ্ছা ওকে, এখন বলের ঘাতে যদি আমি খেয়াল করি, বলের ঘাত, আচ্ছা বলের ঘাত কি? যদি বল, একটা বস্তুর উপর একটা বল ক্রিয়াশীল হচ্ছে, এই বলকে যদি আমি সেই বলটা যতটুকু সময় দ্বারা ক্রিয়াশীল হচ্ছে সেটা দ্বারা যদি গুণ করি, গুণ করলে আমরা যেটা পাবো সেটাকেই বলা হবে কি? বলের ঘাত। ওকে, আমি আরেকবার বলতেছি, একটা বল যে কোনো একটা বস্তুর উপরে যতটুকু সময় ধরে ক্রিয়াশীল হচ্ছে সেই সময়টা আমি যদি ওই বলের সাথে গুণ করি তাহলে সে আমি যেটা পাবো সেটাকে কি বলা হবে? বলের ঘাত। ওকে, আচ্ছা এখন খেয়াল করি, এদিকে আসো, যে এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ, রাইট? তাহলে এম, এম মানে আমরা কি জানি? যে বস্তুর ভর। এবং এ দ্বারা আমরা কি জানি? যে বস্তুটার ত্বরণ। ওকে, এখন আমরা এর আগের ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 2 যখন আমি পড়িয়েছি সেখানে আমি বলে দিছিলাম যে ত্বরণের সূত্র কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? তাহলে এই এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি আমি যদি এখানে বসিয়ে দেই তাহলে আমার জিনিসটা কি কিরকম দাঁড়ায়? যে এম এখানে কি দাঁড়াবে? ভি মাইনাস ইউ
ডিভাইডেড বাই টি, রাইট? আচ্ছা, এখন আমি বলের সূত্রতে, এই বলের ঘাতের সূত্র বা বলের ঘাতে আমি কি বললাম, যে ওই বস্তুটার উপরে বা যে কোনো বস্তুর উপরে যেই বলটা যতটুকু সময় দ্বারা ক্রিয়াশীল হচ্ছে তাকে যদি আমি বলের সাথে গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটাই কি বলের ঘাত। তাহলে এখন খেয়াল করো, এখানে সেই বল, প্রযুক্ত বলের পরিমাণটা রয়েছে এবং এই যে সেই সময়টা, যেই সময়টা দ্বারা বলটার উপরে কি হচ্ছে, ওই বলটা যতটুকু সময় দ্বারা ক্রিয়াশীল হচ্ছে। তাহলে আমি যদি এই টিটা এই এফ এর সাথে নিয়ে আসি তাহলে কি হবে, টিটা যেহেতু এখানে ভাগ আছে এফ এর সাথে আসার পর কি হয়ে যাবে, এফ ইন্টু টি। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে বলের সাথে প্রযুক্ত বলের সাথে প্রযুক্ত বলটা যতটুকু সময় দ্বারা ক্রিয়াশীল হচ্ছে সেটা দ্বারা যদি আমি গুণ করি সেটাই আমার কি দাঁড়াবে, বলের ঘাত। কি দাঁড়াবে, বলের ঘাত। তাহলে এখন খেয়াল করো, এখন যদি আমি সূত্রটা লিখি, এই টিটা এই সাইডে নিয়ে আসলে আমার এম এর সাথে কি থাকবে, ভি মাইনাস ইউ। কি থাকবে, ভি মাইনাস ইউ। তাহলে এখন খেয়াল করো, এই এফ ইন্টু টি যদি আমি এটাকে আরো ভাঙাই, এমটা কি আছে, ভি মাইনাস ইউ এর সাথে কি আছে, গুণ আকার আছে না? তাহলে এম এর সাথে ভি গুণ করলে কি হবে, এম ভি, আর ইউ এর সাথে গুণ করলে কি হবে, এম ইউ। তাহলে আলটিমেটলি বলের ঘাত, বলের ঘাতটা সূত্র যদি আমি বলি তাহলে কি দাঁড়াচ্ছে, এফ ইন্টু টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। তাহলে এটাই হচ্ছে সেই বলের ঘাতের সূত্র অথবা আমার বলের ঘাত। আমার কথা ক্লিয়ার? যে ক্রিয়াশীল যেই প্রযুক্ত বলটা, সেই বলটা যতটুকু সময় ক্রিয়াশীল হচ্ছে সেই সময়টাকে যদি আমি গুণ করি বলটার সাথে তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমার বলের ঘাত। ওকে, বলের ঘাতের যদি বের করতে বলে তাহলে আমার এই সূত্র দিয়ে আমার বলের ঘাতটা বের করা লাগবে। আশা করি বলের ঘাত যেই ব্যাপারটা, সেই বলের ঘাতের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটাতে আগাবো সেটা হলো ভরবেগ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। তোমার এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম টপিকই যেটা আসবে সেটা হলো ভরবেগের উপরে। তাহলে এই টপিকটা আমরা খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করব এবং আমি চেষ্টা করব এই টপিকটা একেবারে সহজভাবে তোমাদের কাছে তুলে ধরা, যাতে তোমাদের এই চ্যাপ্টারের ভিতরে আর কোনো সমস্যা যাতে না থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন আগাই। এটা আশা করি বুঝতে পারছো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন ভরবেগ, ভরবেগ বুঝতে হলে, ওকে, ভরবেগ। আচ্ছা, ভরবেগ জিনিসটা কি, ভরের সাথে আমি যদি বেগ গুণ করি তাহলে যেটা পাবো সেটাকেই বলা হবে কি, ভরবেগ। ভরের সাথে আমি যদি বেগটা গুণ করি তাহলে আমি যেটা পাবো সেটাই হবে কি, ভরবেগ। আচ্ছা, এখন ভরবেগ এই জিনিসটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে, দুইটা জিনিসের উপরে। কি কি, একটা হলো ক্রিয়াবল এবং আরেকটা হলো প্রতিক্রিয়া বল। আমরা নিউটনস লতে আমরা পড়েছি যে ক্রিয়া প্রতিক্রিয়ার যেই ব্যাপারটা, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, রাইট? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এখন যে আমরা ভরবেগটা শিখব, আমরা একটা ফিগারের মাধ্যমে ভরবেগটা আমরা বোঝার চেষ্টা করব। মনে করলাম, ওকে, তাহলে আমি একটা ফিগার ড্র করি। ধরে নিলাম এটা একটা বস্তু, বস্তু এ, এবং আরেকটা বস্তু ধরে নিলাম বস্তু বি। ওকে, এখানে মজার ব্যাপার হলো যে তোমরা যদি ভরবেগের যে টপিকটা, এই টপিকটা যদি ক্লিয়ার হয়ে থাকো, তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু একটা ম্যাক্সিমাম টপিক জুড়ে তোমরা যেটা পাবা সেটা হলো গাড়ি অথবা কোনো একটা বস্তুর সংঘর্ষের যেই ব্যাপারটা, তাই না? এই ভরবেগের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলে আলটিমেটলি কিন্তু আমাদের ওই সংঘর্ষের টপিকটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওই সংঘর্ষটাই কিন্তু এই ভরবেগ থেকেই কিন্তু আসে। ঠিক আছে, তাহলে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো মতো তোমাদের বুঝতে হবে। তাহলে আলটিমেটলি ভরবেগ করা মানে আমার সংঘর্ষের যে টপিকটা সেটা করা কিন্তু ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো যেটা বলতেছি, যে ধরে নিলাম বস্তু এ এবং বস্তু বি। ধরলাম এ বস্তুটা এই বরাবর ক্রিয়া করছে, মানে এ বস্তুর যেই বলটা এই বরাবর ক্রিয়া করছে এবং বি বস্তুর যেই বলটা সে এই বরাবর ক্রিয়া করছে।
এখন এই বস্তু দুইটা দেখতেছি কি আমরা একই দিকে কি করতেছে, তাদের বলগুলো ক্রিয়া করতেছে না? তার মানে একই দিকে যদি তার বলগুলো ক্রিয়া করে তাহলে আমরা বুঝতে পারতেছি যে বস্তু দুইটা সামনাসামনি মুখোমুখি যেই মিলিত একটি সংঘর্ষ ঘটবে। ওকে, মুখোমুখি একটি মিলিত কি ঘটবে, সংঘর্ষ ঘটবে। তাহলে এই মুখোমুখি যখন মিলিত সংঘর্ষ ঘটবে, আমি ধরে নিলাম এই যে এই বস্তু যেই বল দ্বারা ক্রিয়া করতেছে সেই বলটাকে আমি ধরে নিলাম F1। কি ধরে নিলাম, F1। ওকে, আচ্ছা, আর এই বি বস্তু এই বরাবর যেই বল দ্বারা ক্রিয়া করতেছে সেটাকে আমি ধরে নিলাম F2। ওকে, আচ্ছা, এটাকে ধরে নিলাম F1, প্রথম যেই বস্তুটা সেইটা F1 ধরে নিলাম, এবং যে দ্বিতীয় বস্তুর যেই প্রতিক্রিয়া বা ক্রিয়া বলটা সেটাকে ধরে নিলাম F2। এখন এখানে মনে করি এই বস্তুটার যেই ওজন বা সরি এই বস্তুটার যেই ভর, সেই ভরটা, এই বস্তুর ভর ধরে নিলাম M1, আর বি বস্তুর যেই ভরটা সেটা ধরে নিলাম M2। ওকে, আচ্ছা, তাহলে বস্তুটার আদিবেগ ধরে নিতে পারি আমরা U1, এবং বি বস্তুটার আদিবেগ ধরে নিতে পারি U2। যেহেতু এরা মুখোমুখি সংঘর্ষ হবে তাহলে অবশ্যই তাদের কি থাকবে, একটি শেষ বেগ থাকবে। ওকে, আচ্ছা, তাহলে শেষ বেগ আমি ধরে নিলাম হলো এ বস্তুর জন্য V1 এবং বি বস্তুর জন্য V2। তাহলে এখন খেয়াল করো, আমরা কি জানি যে সূত্র কি, যে আমরা এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, আমরা নিউটনের যেই সূত্র জানি যে প্রত্যেক বস্তুরই একটি সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া বল রয়েছে, রাইট? তার মানে ও যেই বল বরাবর ক্রিয়া করবে ঠিক আরেকটা বস্তু সেই সেম বল বরাবর কি করবে, প্রতিক্রিয়া করবে, তাই না? এখানে আরেকটা ব্যাপার হলো যে সংঘর্ষের সময় আমার যে কোনো একটা বলকে মাইনাস ধরে নিতে হবে। আমি আবারও বলতেছি, সংঘর্ষের সময় আমার যে কোনো একটা বলকে মাইনাস ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম এই F2টাই হলো কি সেই মাইনাস বা নেগেটিভ বল। ওকে, এটা সংঘর্ষে নিয়ম যে আমরা যখনই দুইটা বল নিয়ে কাজ করব সংঘর্ষের সময় তখন একটাকে অবশ্যই মাইনাস ধরে নিতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন আমরা কি জানি যে এই যে তাদের যে ক্রিয়া বল দুইটা, এই বল দুইটা কি সমান, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, F1 ইকুয়াল টু কি মাইনাস F2, রাইট? F1 ইকুয়াল টু মাইনাস F2। আমরা কি জানি F1, F এর যে আমরা সূত্র শিখছি, F ইকুয়াল টু কি MA, কি F ইকুয়াল টু MA। তাহলে এখানে যদি বসাই তাহলে কি দাঁড়াবে M1, আর এইটার ক্ষেত্রে কি দাঁড়াবে আমার A1, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে বলতেছি। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি বলবো, সামনে একটা মাইনাস, এখানে কি বসবে M2, আর এখানে কি বসবে A2। ওকে, আচ্ছা, এখন আসি, আমরা কি জানি যে প্রথম বস্তুর ত্বরণের আমরা সূত্র কি জানি যে A ইকুয়াল টু V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, A ইকুয়াল টু V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমি যদি এখানে ত্বরণের মানটা বসায় দিই তাহলে কি দাঁড়াবে, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে V1 মাইনাস ইউ1 ডিভাইডেড বাই টি, এখানে সময়টা কিন্তু সেম থাকবে, কারণ কি তারা কিন্তু একই সময় সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আচ্ছা, আর এখানে মাইনাস, এখানে যদি আমি A2 এর মানটা বসাই তাহলে কি দাঁড়াবে V2 মাইনাস ইউ2 ডিভাইডেড বাই টি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আমি কিন্তু দুই সাইড থেকে টি আর টি কেটে দিতে পারি, টিটা কিন্তু আমার প্রয়োজন না, সেই জন্য কিন্তু আমি T1 T2 লিখি না, কারণ টি আর টি দুই সাইডে কি যাবে, কাটা যাচ্ছে। ওকে, তাহলে আমার কি থাকে, এই সাইডে থাকে M1 ইন্টু V1 মাইনাস ইউ1, আর ওই সাইডে কি থাকবে M2 ইন্টু V2 মাইনাস ইউ2, আর সামনে অবশ্যই কি থাকবে, একটি মাইনাস থাকবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এখন যদি আমি লিখি M1 এর সাথে V1 কি আছে, গুণ M1 V1, আর এরপরে এখানে যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে M1 ইউ1। আচ্ছা, তারপরে যাই, এখানে অলরেডি কি আছে, মাইনাস আছে, M2 কি দাঁড়াবে M2 V2, আর এটা করলে মাইনাসে মাইনাসে প্লাস M2 U2। ওকে, এখন খেয়াল করো, আমি ইউ গুলা এক জায়গায় নেই এবং ভি গুলা যদি আর এক জায়গায় নেই তাহলে কি দাঁড়াবে, খেয়াল করো, মাইনাস M1 U1টা থাকলো, এখানে কি ছিল প্লাস M2 U2, এটা যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস M2 U2, আর ওখানে মাইনাস M2 V2 ছিল, আমি যদি M1 V1 কে নিয়ে যাই তাহলে সেটা এখানে প্লাস ছিল, ওখানে যে কি হয়ে যাবে M1 মাইনাস M1 V1। এরপরে আমার যেহেতু দেখতেছি মাইনাস, আমি যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে M1 U1 হয়ে যাবে কি প্লাস, এবং M2 U2 হয়ে যাবে কি প্লাস। আচ্ছা, আর এখানে কি হয়ে যাবে M1 V1টা যদি আগে লিখি
কারণ মাইনাস যেহেতু কমন নিছি, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে m1v1 প্লাস m2v2, এই যে এটাও মাইনাস, মাইনাস কমন নেওয়াতে কি হয়ে গেল, প্লাস। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি দাঁড়াচ্ছে, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এখন দেখো, তাহলে এই যে লাস্টে যেটা আমার দাঁড়ালো, এইটাই আলটিমেটলি কি, আমার সেই ভরবেগের সূত্র। এটা কি, আমার ভরবেগের সূত্র। এই ভরবেগের এই সূত্রটা আসলে কোথা থেকে, এই সংঘর্ষ থেকে। এই জন্য আমি বললাম যে ভরবেগটা আমার যদি বোঝা হয় এই টপিকটা, তাহলে আমার সংঘর্ষের যে ব্যাপারটা সেটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে আলটিমেটলি যেটা পাইলাম, এটাকেই বলা হয় ভরবেগের সূত্র। এবং এটাকে ভরবেগের কি বলা হয়, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ওকে, এইটা দিয়ে কিন্তু আমরা এখানে অনেক ম্যাথ করব। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। ওকে, এখন তোমরা আশা করি ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতা বুঝা গেছে। ওকে, তাহলে এখন ওই যে ভরবেগ যেটা বলতেছিলাম, যে ভরবেগ মানে কি, ভরবেগ মানে কি, যে ভর এবং বেগটার কি গুণফল। তাহলে আমরা ভরবেগের একক কি, ভরবেগের একক যদি বলি, ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কারণ কি, ভরবেগ আমরা বলতে কি বুঝছি, ভর এবং বেগ। ভরের একক কি, কেজি, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তো সেই হিসাবে ভরবেগের এককটা দাঁড়াচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি তোমরা ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, এই ব্যাপারটা বুঝে গেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সংঘর্ষের বেলায় আমার কি করতে হবে, একটা F1 এবং আরেকটা কি F2, এবং যে কোনো একটাকে আমার মাইনাস ধরে নিতে হবে। তুমি চাইলে F1টাকেও মাইনাস ধরতে পারো, বা চাইলে তুমি F2টাকেও মাইনাস ধরতে পারো। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। আর এবং যেহেতু আমি F1 F2 একটা মাইনাস ধরতেছি কেন, কারণ একটা আদিবেগ আমার কিন্তু মাইনাস ধরে নিতে হবে। যদি এই বস্তুর আদিবেগ এই u1 হয় এবং বাকি আরেকটা বস্তু কি থাকবে, দ্বিতীয় বস্তু, সেটা আমার কি ধরে নিতে হবে, মাইনাস ধরে নিতে হবে। ওকে, যদি এই বস্তুটা ধরো তাহলে ওকে, তুমি যদি বি বস্তুটাও ধরে নাও ওকে। ওকে, আচ্ছা, এই ব্যাখ্যাটা আমি দিলাম না, কারণ আপাতত তোমার এই সূত্রটা প্রয়োজন, সেই জন্য এই সূত্রটা তোমাকে আমি দেখিয়ে দিলাম। সামনে আমি যখন এই চ্যাপ্টারের উপর ব্রিফ ডিসকাশন করব, তখন আমি এটার ব্যাখ্যা পুরোটা দিব। ওকে, তো এই গেল আমার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এইখানে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, তোমাকে কিন্তু এখানে কোশ্চেন এরকম হতে পারে যে, যেমন আমি এখানে কি দেখালাম, যে এ এবং বি বস্তু দুইটা মুখোমুখি কি হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এখন যদি আমি এটা বলতাম যে এই একটা মনে করো এ বস্তু, এই একটা মনে করো বি বস্তু, এরা মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে তারা যে কোনো একদিকে চলতে থাকলো, হয় এর দিকে না হলে বির দিকে। আমি কি বললাম, আবার বলি, একটা বস্তু, দুইটা বস্তু পরস্পর মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে যদি এরকম ঘটনা দেখায় যে তারা একদিকে, কোনো একটা দিকে, হয় এর দিকে না হলে বির দিকে একসাথে মিলিতভাবে চলতে থাকলো, তখন তোমাকে একটা জিনিস বের করতে বলবে, সেটা হলো মিলিত বস্তুর বেগ। এইটা তোমার কাছে জানতে চাবে, মিলিত বস্তুর বেগ। তখন কি হবে, তখন কিন্তু আমার যেই সূত্রটা, এই সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি আগে এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, ওকে, তাহলে এখন খেয়াল করো, যদি আমরা এখন এরকম ধরে নিই যে না, আমাকে বলে দিছে যে বস্তু দুইটা সংঘর্ষের পরে তারা যে কোনো একদিকে আগাতে থাকলো, তখন কি হবে জিনিসটা, তখন যেটা দাঁড়াবে, তখন তোমাকে কি চাবে এখান থেকে, মিলিত বস্তুর বেগ। যেমন এরকম অনেক কোশ্চেন দেখতে পারবা যে বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে এই বাস এবং গাড়িটি একসাথে কোথা দিকে, তোমার এই বাসের দিকে অথবা গাড়িটার দিকে একদিকে চলতে থাকলো, তখন মিলিত বস্তুর বেগ। এখন খেয়াল করো, আমার এখান থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি আসলো, যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু কি, m1v1 প্লাস m2v2। ওকে, এখন খেয়াল করো, যখনই তোমার কাছে মিলিত বস্তুর বেগ চাবে, এটা কি সংঘর্ষের আগে, এটা কি সংঘর্ষের পরে। তাহলে মিলিত বস্তুর বেগ, তার মানে অবশ্যই সেটা সংঘর্ষের পরে। মিলিত বস্তুর বেগ চালে তখন কি আর v1 আর v2 থাকবে না, তখন আর v1 v2 থাকবে না, কারণ মিলিত বস্তুর বেগ বললে দুইটার বেগ কিন্তু সম্মিলিত হয়ে যাবে, তখন আর v1 v2 থাকবে না, তখন দুইটা বস্তুর বেগ কিন্তু এক হয়ে যাবে। ওকে, কি হয়ে যাবে, তখন আমি আর v1 v2 লিখবো না, তখন যেটা লিখবো যে m1u1 প্লাস m2u2
ইকুয়াল টু m1v প্লাস m2v। কারণ কি, মিলিত বস্তুর বেগ যেহেতু বলছে, তখন বেগটা কি হয়ে যাবে, সেম হয়ে যাবে দুইটা বস্তুরই। তখন যদি আমি এখান থেকে আলাদা করি তাহলে কি দাঁড়াবে, আমি ভিটা যদি কমন নিয়ে নেই m1 প্লাস m2, তাহলে আমাকে যেহেতু মিলিত বস্তুর বেগ বের করতে বলছে, তার মানে কি ভি বের করতে বলছে, তাই না? এখানে ভিটাকে আমি মিলিত বস্তুর বেগ ধরে নিচ্ছি। ওকে, তাহলে ভি এর মানটা কি দাঁড়াচ্ছে, ভি এর মানটা দাঁড়াচ্ছে m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এইটা হলো সেই আমার মিলিত বস্তুর বেগ যখন বের করতে বলবে তখন সেই ভি এর সূত্রটা, যে ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, এটা কখন, এইটা হলো আমার মিলিত বস্তুর বেগ যখন বের করতে বলবে। কি করতে বলবে, মিলিত বস্তুর বেগ, তখন কিন্তু সূত্রটা এইটা দাঁড়াবে। আর যদি আমাকে এখানে ভরবেগ বা ভরবেগের সংরক্ষণশীলতা প্রমাণ করতে বলে, বা সংরক্ষণশীলতা সূত্র দিয়ে আমার ম্যাথ যখন হবে, তখন আমার কিন্তু এই সূত্রটা দাঁড়াবে। ওকে, তাহলে এই মিলিত বস্তুর বেগ আর এই ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এইটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে এই চ্যাপ্টারে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণশীলতার যে ব্যাপারটা আছে বা সংঘর্ষের যেই ব্যাপারটা আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। ওকে ওকে, এখন আমাদের যে টপিকটা সেটা হলো কপিকলের টপিক। ওকে, এই চ্যাপ্টারে কিন্তু কপিকল থেকেও তোমাদের এই কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হবে। তাহলে আমরা যদি কপিকলের যেই কনসেপ্টটা, সেই কনসেপ্টটা যদি বুঝতে চাই, আমরা একটা ম্যাথের মাধ্যমে এই কপিকলের কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করো, আমি কপিকলের এখানে একটা ম্যাথ লেখা ট্রাই করেছি। এই ম্যাথটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কপিকলের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন খেয়াল করো, এখানে কোশ্চেন কি দেওয়া আছে, যে একটি কপিকলের এক পাশে 10 কেজি এবং অপর পাশে 5 কেজি ভরের দুইটা বস্তুকে ঠিক 5 মিটার উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে। তাহলে আমি এই অনুযায়ী একটা চিত্র আঁকার ট্রাই করছি, সেই চিত্রটা খেয়াল করো। এইটা মনে করলাম সেই আমার কপিকল, এই যে আমার একটা বস্তু এবং এই যে আরেকটা বস্তু। এখানে একটা বস্তুর ভর কত, 10 কেজি, আরেকটা বস্তুর ভর কত, 5 কেজি, তাই না? তাহলে এখন আমরা নর্মালি কি দেখতেছি, এখানে যেই বস্তুটা দেওয়া আছে সেই বস্তুটার ভরটা কি বেশি, এবং এখানে যেই বস্তুটা দেওয়া আছে মানে দ্বিতীয় যেই বস্তুটা, এই বস্তুটার আমরা ভর কি দেখতেছি, কম, তাই না? আর এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই বস্তু দুইটা এখন কি অবস্থায় আছে, স্থির অবস্থায়। মাটি থেকে কত মিটার উপরে আছে, 5 মিটার উপরে। ওকে, আচ্ছা, বস্তুটাকে যখন ছেড়ে দিব, এই 10 কেজি ভরের যেই বস্তুটা নিচের দিকে আর 5 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠা শুরু করবে। কেন একটা নিচের দিকে আরেকটা কেন উপর দিকে যাবে, এটা আমরা নর্মালি যদি আমরা কনসেপ্ট অনুযায়ী খেয়াল করি, এই বস্তুটা এই বস্তুর তুলনায় বেশি ভারী, কারণ এই বস্তুটা 10 কেজি এবং অপর বস্তুটা 5 কেজি। তাহলে আমরা কি জানি, যদি এখানে যেহেতু দুইটা বস্তুই কিন্তু একই সুতা দ্বারা কি আছে, আবদ্ধ, একই সুতা দ্বারা কিন্তু তারা আবদ্ধ, তাহলে আমি যখন বস্তুটাকে ছেড়ে দিব, 10 কেজি যেহেতু তার ভরটা বেশি, তাহলে সে কি করবে, নিচের দিকে যাবে, অবশ্যই সে নিচের দিকে যাবে। আর এই বস্তুটার ভর যেহেতু কম, সে কই যাবে, উপরের দিকে যাবে। নর্মালি দেখা যায় বেশি ভরের বস্তুটা কি যাবে, নিচের দিকে, এবং হালকা বস্তুর যেই ভরটা সে কই যাবে, উপরের দিকে। ওকে, আচ্ছা, তো বস্তুটা যখন 1 মিটার দূরত্ব, কত মিটার, 1 মিটার দূরত্ব অতিক্রম করবে, তখন তাদের বেগ কত। তাহলে আলটিমেটলি এখানে কি চাইছে আমার, বেগ। বেগ মানে কি, ভি, আমাকে ভিটা বের করতে বলছে। ওকে, তাহলে এরকম কোশ্চেন থাকলে আমরা কপি করে এটা আমরা কিভাবে করব, খেয়াল করো। এখন যেহেতু তারা একই সুতা দ্বারা দুইটা ভিন্ন বস্তু বা ভিন্ন ভরের বস্তু আবদ্ধ, তাহলে এখানে যখন আমি সুতাটা ছেড়ে দিব, এই বস্তুটা নিচের দিকে ক্রিয়া করবে এবং এই বস্তুটা উপরের দিকে যাওয়া শুরু করবে, রাইট? এটা যেহেতু একই সুতা দ্বারা আবদ্ধ, তাহলে এই দুইটা বস্তুর ক্ষেত্রে যেই ত্বরণ, যেহেতু বস্তুটা ওঠানামা করবে, অবশ্যই তাদের কি থাকবে, বেগ থাকবে। আর বেগ থাকলে মাস্ট যেটা থাকবে সেটা কি, ত্বরণ, রাইট? তাহলে এখানে এই কপিকলের ক্ষেত্রে আমরা যেই ত্বরণটা ধরে নিই, সেই ত্বরণটা কিন্তু আমাদের নর্মাল ত্বরণ থেকে আলাদা। কেন আলাদা, আমরা নর্মাল ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা, রাইট? কিন্তু এখানে কিন্তু আমরা নর্মাল ত্বরণ বা ওই ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারবো না। কেন পারবো না, কারণ এখানে এই বস্তুর দুইটা কিন্তু একই সুতা দ্বারা আবদ্ধ,
বা একই সুতার ভিতরে কিন্তু দুইটা বস্তু অবস্থান করতেছে, তাই না? তাহলে এই দুইটা বস্তুর ক্ষেত্রে একই ত্বরণ কাজ করবে, সেই ত্বরণটাকে আমরা কি বলবো? সেই ত্বরণটাকে আমরা বলবো, তখন আর ত্বরণ থাকবে না, তখন সেটা হয়ে যাবে লব্ধি ত্বরণ। কি হয়ে যাবে? লব্ধি ত্বরণ। ওকে, তখন আর কিন্তু সেটা ত্বরণ থাকবে না, তখন কি হয়ে যাবে? লব্ধি ত্বরণ। এই জিনিসটা কিন্তু ভালো মতো বুঝে নিতে হবে। কি হয়ে যাবে? লব্ধি ত্বরণ। আর আমরা এই লব্ধি ত্বরণকে স্মল এফ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? স্মল এফ। তাহলে আমরা কিন্তু এখানে ত্বরণ এ যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু ইউজ করতে পারবো না, এখানে আমরা লব্ধি ত্বরণ ইউজ করব এবং সেটা কি থাকবে? স্মল এফ। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে এখানে যেহেতু সুতা দিয়ে কি হইতেছে? বস্তু উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, তাহলে সুতার এখানে একটা কি? সুতার একটা বল কাজ করবে। এখানে কি কাজ করবে? সুতার একটা বল কাজ করবে, রাইট? তাহলে এখানে সুতার বলটাকে কি বল বলা হবে? এখানে সুতার বলটাকে বলা হবে টান বল। কি বল বলা হবে? টান বল। ওকে, টান বলকে আমরা টি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? টি দ্বারা। আর এখানে যে লব্ধি ত্বরণ সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। আমার কথা ক্লিয়ার? এখানে ডিফারেন্সটা এখানে, যে এখানে টান বল আর এখানে কি? তো তোমার যে লব্ধি ত্বরণ সেটা কি? আমার এফ। এফ ধরে নিতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখন যদি আমি বেগ বের করতে চাই, আসো যদি আমরা এটা সলভ করি, কি দাঁড়াবে? যে ধরে নিলাম লব্ধি যেই ত্বরণটা সেই ত্বরণটা কি ধরে নিছি? এফ, রাইট? এখানে প্রথম বস্তুর ভর ধরে নিলাম m1, যেটা কত? 10 কেজি। আর দ্বিতীয় বস্তুর যেই ভরটা সেটা আমরা m2 ধরে নিলাম, সেটা কত? 5 কেজি। ওকে, m2 কত ধরে নিলাম? 5 কেজি। এখন এখন আমরা কি দেখতেছি? প্রথম অবস্থায় এই বস্তুটা কত মিটার দূরত্ব? দুইটা বস্তুই কত মিটার? মাটি থেকে 5 মিটার উপরে অবস্থান করতেছে, রাইট? এখন যখনই আমি সুতাটা ছেড়ে দিব, তখন কি করবে? সুতাটা ছেড়ে দিলে এই যে যেই ভারী যেই ভরের যেই বস্তুটা সেটা নিচের দিকে যাওয়া শুরু করবে এবং যেই হালকা যেই বস্তুটা সেটা উপরের দিকে আসা শুরু করবে। কিন্তু এটা নিচে যাক আর ওইটা উপরে যাক, এদের দুইজনের ত্বরণটাই কি হবে? সেম, যেটাকে আমরা বলতেছি কি? লব্ধি ত্বরণ। কেন? কারণ তারা একই সুতা দিয়ে বাঁধা, আর সেটা কি? এফ। ওকে, এতটুকু ক্লিয়ার আশা করি। তো এই প্রথম বস্তুটা যেহেতু নিচে যাবে, তখন তার ক্ষেত্রে কি একটা টান বল কাজ করবে, সেটা ধরে নিলাম যে প্রথম বস্তুর ক্ষেত্রে সেই বলটা ধরে নিলাম টান বল, সেটা T1। কি ধরে নিলাম? T1। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ধরে নিলাম T2। ওকে, প্রথম বস্তুর ক্ষেত্রে কি ধরে নিলাম? টান বলটা T1, এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি T2। ওকে, এখন আসি, এখন যদি আমি ম্যাথটা করার চেষ্টা করি, তাহলে এখানে খেয়াল করো, প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি খেয়াল করতেছি? যে বস্তুটার ভরটা কি? বেশি, তাহলে সে কি করবে? নিচের দিকে যাওয়া শুরু করবে। কিন্তু এই যে সুতার যে তার একটা টান থাকবে, সেই সুতার টানটা কই যাবে? সেই সুতার টান কিন্তু সেটা কি? উপরের দিকেই যাওয়া শুরু করবে, রাইট? কিন্তু এইখানে বস্তুর ভর যেহেতু বেশি, তাহলে এই ভরের তুলনায় তার যে টান বলটা, সুতার যে টান বলটা থাকবে, সেই বলটা কিন্তু কম হবে। কারণ কি? ভরটা বেশি। কারণ এই ভরটা বেশি কারণে কিন্তু বস্তুটা নিচের দিকে যাওয়া শুরু করবে। ওকে, আর সেই টান বলটা কোথার দিকে যাওয়া শুরু করবে? উপরের দিকে। তাহলে এখানে যদি আমি খেয়াল করি, বস্তুর যদি আমি বল বের করতে চাই, বস্তুর বলের সূত্র কি? ওকে, তাহলে এফ ইকুয়ালটা আমরা কি জানি? এম এ। কিন্তু এখন কি এখানে এ থাকতে পারবে? থাকতে পারবে না, কারণ এখানে আমরা কি দেখলাম? যে এর বদলে এখানে কি থাকবে? এফ, তাই না? তাহলে এখন এই অনুযায়ী যদি আমরা করতে চাই, তাহলে খেয়াল করো, এখন দেখো, এখানে যেহেতু আগে আমার এফ বের করতে হবে, এখানে আমার প্রথম বস্তুর জন্য ধরে নিলাম, তাহলে আমরা ধরে নিব যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা যদি কথা বলি, প্রথম বস্তুর ভরটা কি? বেশি ছিল, তাহলে প্রথম বস্তুর ভরের কারণে তার নিচের দিকে ওই প্রথম বস্তুর ভরটা কি করবে, বা প্রথম বস্তুটা কি করবে? একটি বল প্রদান করবে, রাইট? কিন্তু প্রথম বস্তুর ভরের তুলনায় টান বলটা কি হবে? অবশ্যই কম হবে, কারণ সুতার টান বলটা যদি প্রথম বস্তুর ভরের বা বলের থেকে যদি বেশি হতো, তাহলে তো প্রথম বস্তুটা উপরেই যেত, নিচে তো যাইতো না, তাই না? তাহলে প্রথম বস্তুর ভর বা বল যদি কি হয়? m1g, তাই না? তাহলে তার থেকে টান বলটা কি দাঁড়াবে? ছোট। ওকে, টান বলটা দাঁড়াচ্ছে ছোট।
ওকে, আচ্ছা ইকুয়াল টু m1f। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি বলি, দ্বিতীয় বস্তুর ভর আমরা কত দেখতেছি 5 কেজি, তার মানে দ্বিতীয় বস্তুর ভরটা কম। ভরটা কম কারণেই সে কিন্তু নিচে বল প্রয়োগ করতে পারতেছে না, তার ক্ষেত্রে টান বলটা বেশি হওয়ার কারণে বা তার থেকে টান বলটা বড় হওয়ার কারণে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টান বলটা কি দাঁড়াবে, বড়। তাহলে দ্বিতীয় বস্তুর টান বল থেকে তার নিজের যেই বলটা সেটা হবে কি কম বা ছোট। ওকে, এখন এখন আমি এটাকে 1 নাম্বার এবং এইটাকে আমি 2 নাম্বার সমীকরণ দ্বারা ইন্ডিকেট করলাম। এবং এখন যদি আমি সমীকরণ দুইটা যোগ করে দিই তাহলে কি যাচ্ছে, টান বল দুইটা কাটা চলে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কি থাকে, m1g মাইনাস m2g ইকুয়াল টু m1f প্লাস m2f। ওকে, এখন এখান থেকে আমি চাইলে কি করতে পারি, g1টা কমন নিতে পারি, তাহলে কি দাঁড়াবে m1 মাইনাস m2। ওকে, আচ্ছা আর এখান থেকে যদি f কমন নিই তাহলে কি দাঁড়াবে m1 প্লাস m2। যেহেতু আমি f এর মান বের করব, তাহলে সুতরাং আমার f ইকুয়াল টু কি দাঁড়াবে, যে g ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখন খেয়াল করো, এই f এর মানটা বের করার জন্য সূত্র কিন্তু আমার কাছে চলে আসছে, যে f ইকুয়াল টু g ইন্টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখান থেকে কিন্তু আমি f বের করার জন্য সূত্রটা পেয়ে গেলাম। এখন এই f এর মান আমি যদি এই বেগ বের করার যে সূত্র সেখানে যদি আমি বসাই দিই তাহলে আমার কিন্তু ম্যাথটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে তোমরা যদি এই সূত্র অনুযায়ী বা এই ম্যাথটা অনুযায়ী মানগুলো বসিয়ে দাও তাহলে কিন্তু তোমরা এখানে f এর মানটা পেয়ে যাবে। ওকে, এখন যেহেতু আমাকে বেগ বের করতে বলছে, বেগের সূত্র আমরা কি জানি, আমরা চ্যাপ্টার 2 তে পড়ছি যে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। কেন এই সূত্রটাই নিলাম, কারণ এখানে 1 মিটার দূরত্ব বা উচ্চতার একটা ব্যাপার আছে, তাই না? সেই জন্য h সম্বলিত এই সূত্রটা আমি নিলাম, যেহেতু আমি এখানে বেগ বের করব। কিন্তু এই সূত্রটা কিন্তু আমি কপি কলের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো না, কারণ কি এখানে কিন্তু g আছে, তাই না? কিন্তু এখানে তো আমার জি হবে না, এখানে আমার কি আসবে এফ। এফটাকে আমরা কি বলতেছিলাম, যে লব্ধি ত্বরণ, তাই না? কি বলতেছিলাম, লব্ধি ত্বরণ। এখানে কিন্তু শুধু অভিকর্ষ ত্বরণ বা এইটা কাজ করবে না, কি কাজ করবে, লব্ধি ত্বরণ কাজ করবে। আর এখানে নতুন একটা টার্ম শিখলাম, সেটা কি, টান বা টান বল, তাই না? এই দুইটা জিনিস কিন্তু কপি কলের ক্ষেত্রে আমরা ইউজ করব। ওকে, তাহলে এই সূত্র থেকে আমরা কি ইউজ করতে পারি, জি এর বদলে আমরা যেটা ইউজ করব সেটা হলো কি এফ। তাহলে কপি কলের ক্ষেত্রে কিন্তু আমার এই সূত্রটা চেঞ্জ হয়ে জি এর জায়গায় হয়ে যাবে কি এফ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fh। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, এখন আমি যদি এখান থেকে ভি এর মানটা বের করতে চাই তাহলে কি দাঁড়াবে, রুট ওভার ইউ স্কয়ার প্লাস 2fh, তাই না? এখন ইউ আদিবেগ যেহেতু স্থির অবস্থায় ছিল, আদিবেগকে এখানে কি হবে, জিরো। আর এফ এর মান তোমরা এখানে ক্যালকুলেশন করলে এফ এর একটা মান পাবা, সেই এফ এর মানটা বসিয়ে দিতে পারবা। আর এইচ উচ্চতা কত, এখানে কত বলছে, 1 মিটার, তাই না? তাহলে এখানে কি হবে, 1 মিটার আর রুট ওভার। তাহলে এখানে এফ এর মানটা বসিয়ে তোমরা ক্যালকুলেশন করলে কিন্তু বেগের মানটা পেয়ে যাচ্ছ। এটা শুধুমাত্র আমরা কপি কলের ক্ষেত্রেই কিন্তু ইউজ করব। তো এই ছিল কপি কলের যেই টপিকটা, আশা করি কপি কলের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। এইটা মনে হয় না আর এই চ্যাপ্টারে এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে। আচ্ছা, তো যেহেতু আমার কপি কলের ম্যাথটা শেষ হয়ে গেছে বা কপি কলের টপিকটা শেষ, আমার যেই একটা টপিক বাকি সেটা হলো কি ঘর্ষণ বল। তাহলে এখন ঘর্ষণ বল নিয়ে যদি আলোচনা করি, ঘর্ষণ বল জিনিসটা কি, ঘর্ষণ বল হলো এক ধরনের বাধাদানকারী বল। ওকে, যেই যেই বাধাদানকারী যেই বলটা কি করবে, তার কাজটা করতে বাধা দিবে। যেমন এর যদি এক্সাম্পল হিসাবে ধরি, এই যে আমাদের যত রাস্তায় গাড়ি চলে, সেই গাড়িটার টায়ারগুলো আমরা ব্রেক করলে কেন সেটা থেমে যায়, কারণ এইখানে কারণ হলো কি ঘর্ষণ বল। ওকে, এই যে আমরা যে পিচ ঢালাই যে রাস্তাগুলো দেখি, রাস্তাগুলো আদৌ সমান মনে হলে আমরা যদি সেটা গভীরভাবে বা ওই জুম করে দেখি, রাস্তায় অনেক খাঁজ কাটা অংশ থাকে। এবং আমাদের খেয়াল করবা, তোমাদের যেই গাড়ি ঘোড়া থাকে, গাড়ি ঘোড়ার চাক্কায় কিন্তু খাঁজ কাটা দাগ থাকে। কেন থাকে, কারণ যাতে গাড়িটা ব্রেক করলে ওই যে যেই খাঁজ কাটা অংশগুলো আর ওই পিচের যেই খাঁজ কাটা অংশ, সেই অংশগুলো মিলে যায়। তো যখনই এই অংশগুলো মিলে যাবে তখনই কি করতেছে, বাধা দিচ্ছে, বা তার মানে কি, তার গতির বিরুদ্ধে একটা বাধা দিচ্ছে। গাড়িটা একটা গতিতে চলতেছিল, ব্রেক চাপার কারণে সেই গতির বিরুদ্ধে একটা বল বাধা দিয়ে সেই গাড়িটাকে থামায় দিচ্ছে, রাইট? সেই গাড়িটি থেমে যাচ্ছে। এই যে যেই বাধাদানকারী যেই বলটা, সেই বলটাই কি, ঘর্ষণ বল। ওকে, তো ঘর্ষণ বল সম্পর্কে তোমাদের এই চ্যাপ্টারে জাস্ট ধারণা রাখতে হবে। ঘর্ষণ বল সম্বন্ধে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথটা আমি ম্যাথ করার সময় বা ম্যাথ সলভিং এর সময় আমি সেই ম্যাথগুলো দেখিয়ে দিব। এবং
ঘর্ষণ বলের কিন্তু তোমাদের ঘর্ষণ বল নিয়ে জ্ঞানমূলক যেই কোশ্চেনগুলো থাকে সেখানে কোশ্চেন করা হয়, এবং অনুধাবনমূলকে, যেমন গাড়ির চাকা ব্রেক করলে কেন গাড়িটি থেমে যাবে, অথবা যদি আমরা আলোচনা করি যে আমরা যখন মসৃণ কাগজ থেকে খসখসা কাগজে বা মোচড়ানো যেই কাগজগুলোতে, ওই কাগজে লিখতে আমাদের কেন কষ্ট হয়, কারণ কাগজ মোচড়ানোর কারণে সেই কলমের সাথে যেই কিন্তু একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয়, যার কারণে তোমাকে লিখতে কিন্তু সেটা বাধা প্রদান করে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে করা হবে। তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটা বিস্তারিতভাবে বা এই টপিকটা বিস্তারিতভাবে দেখালাম না, জাস্ট তোমরা ধারণা নিয়ে নাও। আর এই চ্যাপ্টারে যখন আমরা এখন ম্যাথ শুরু করব তখন কিন্তু আমি এই টাইপের ম্যাথগুলো সলভ করব। তো এইটা তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না। তো এই জন্য জাস্ট আমি ধারণা দিয়ে দিলাম। তো এই ছিল আজকে এই চ্যাপ্টারের টপিক। এই চ্যাপ্টারে যেই টপিকগুলো আজকে করালাম, এই টপিকগুলো যদি তোমরা মন মতো করো বা মনোযোগ দিয়ে করো, তাহলে এই চ্যাপ্টারের বোর্ডের যেই সব সিকিউ, এই সিকিউগুলো করতে তোমাদের আর অসুবিধা হবে না। তো সামনে আমি এই চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন অ্যানালাইজিং এবং সলভিংয়ের একটি ক্লাস দিব। সেই ক্লাসটি করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তো আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।